আসসালামু আলাইকুম। নির্বাচনে নাগরিক সংবিধান শিরোনামে কিছু কথা বলবো। চোর সবসময় চাইবে গৃহস্থর ঘরের বেড়াটা দুর্বল হোক, গৃহস্থ সম্পদ তাদের অগোচরীভূত হোক এবং বাইরেই থেকে যাক। চোর সবসময় চাইবে গৃহস্থ তার সম্পদ অনিরাপদ জায়গায় রেখে বিভোর ঘুমিয়ে অচেতন হয়ে পড়ুক। এতে চোরের সুবিধা। আপনি, আমরা সবাই আসুন একটু ভেবে দেখি, এই ৫৫ বছরে যারা বাংলাদেশের দায় দায়িত্ব নিয়ে সাংসদ হয়েছেন, সংসদ ভবনে গিয়েছেন, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভিন্ন যে কোনো বিষয়ক কমিটির প্রধান হয়েছেন, এরা কারা? একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত মুষ্টিমেয় হাতে গোনা কয়েকটি পরিবারের সদস্য। একেবারে নির্দিষ্ট করে বংশ পরম্পরায় এরাই এদেশের এই সংসদ, সাংসদ, মন্ত্রী, উপমন্ত্রী। যদিও আওয়ামী লীগ শেষবার এসে বাইরের থেকে কিছু এই জায়গাটাতে নিয়োগ দিয়েছিলেন, বাইরের লোক, ক্রিকেটার, নর্তকী, ওই রাত জেগে কবি গান, ভাওয়াইয়া গান গাওয়া, আরিচা ঘাটের ফেরিতে, লঞ্চে গান গাওয়া কিছু লোকজন, সিনেমার পর্দায় রংচং মেখে যারা হতাহত তাদের মতো কিছু পরিচিত মুখ এনে দলকে একটি মঞ্চে উপস্থিত করে জনগণকে দেখাতে চাচ্ছিলেন প্রথমত যে দল বহুবিধ মানুষের দ্বারা সজ্জিত, অন্যদিকে এই বুবা, অন্ধ, কানা, নৃশংস জাতীয় কিছু পুরুষ, নারী এর ভিতরে ঢুকেছিলেন অর্থলোভে, ফ্ল্যাট, বিভিন্ন প্রজেক্টের টাকা পয়সা হাতিয়ে নেবার উদ্দেশ্যে। এরা মূলত কোনো সংসদ সদস্য নয়, এদের ভূমিকাও কোনো সংসদীয় যে কর্মকাণ্ড তার ভিতরে ছিল না। জাস্ট এদের উপস্থিতিটা এবং গণনার ক্ষেত্রে অঙ্কর সংখ্যা মাত্র, তার বাইরে কোনো কিছুই নয়। আর যারা নিয়ন্ত্রকের জায়গায় বসেছিল এরা একেবারে সম্পূর্ণ পরিবারতান্ত্রিক কিছু লোক। যেমন শেখ হাসিনার পরিবারেরই ১৭ জন সাংসদ ছিল এবং আওয়ামী লীগের ৬৪টি জেলারই এই ৩০০ আসনেই তাদের যে একেবারে নির্ধারিত পরিবার, সেখান থেকেই নিয়োগ দিয়ে তাদের মধ্য থেকেই কারো মা, কারো বউ, কারো ভাই, কারো মেয়ে, এভাবেই তারা সাংসদ হয়েছেন এবং গোটা বাংলাদেশকে পরিবারতান্ত্রিক ধারায় রাজনৈতিক স্বৈরশাসক হিসাবে দেশকে শাসন করে গেছে। এখন আসছে নির্বাচন। এই নির্বাচন হইতে হবে জুলাই আগস্টের সনদের ভিত্তিতে, জুলাই আগস্টের মানুষের যে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া ছিল তার ভিত্তিতে। আমি এখন কিছুটা, কয়েকটি, সব বলতে পারবো না, কয়েকটি মাত্র বস্তুভিত্তিক এবং দৃশ্যমান, একেবারে আপাদ মস্তক বাস্তবমুখী কয়েকটি আর্জি পেশ করব, যেগুলো যে কোনো নির্বাচনের জন্যই, যারা সংসদ নির্বাচনের মনোনয়ন নেবেন, সে যে কোনো দলেরই হোক, যে জায়গার থেকেই হোক, তাদের জন্য উপযোগী করে সংবিধান রচিত হইতে হবে, যার নামই থাকবে নির্বাচনের জন্য প্রার্থিতার যোগ্যতা। প্রথম আমি নির্বাচনের কথাই বলি, তারপরে প্রশাসনের দিকে যাব। প্রথমত একেবারে নির্ঘাত ১ নম্বরে হইতে হবে তার পরিবারের কেউ বিদেশে চাকরি বলেন, লেখাপড়া করেন, কোনোভাবেই কেউ তার বিদেশে নাই। যদি থেকে থাকেন, সে যদি নির্বাচনের পূর্বেই দেশে এনে তাদেরকে দেশে ইস্টাবলিশ করে, ছাত্র থাকলে দেশের ভার্সিটিতে ছাত্র হইতে হবে, চিকিৎসায় থাকলে দেশের হাসপাতালে চিকিৎসা নিতে হবে, কোনো চাকরিতে থাকলে দেশে এনে তাকে দেশের কোনো কাজের ভিতরে নিয়োগ করতে হবে। অন্যথায় সে সাংসদ হওয়ার জন্য অনুপযোগী ঘোষণা হবেন।
দ্বিতীয়ত, তার বিদেশে কোনো অর্থ, ব্যবসা, বাড়ি, গাড়ি, সেকেন্ড হোম আছে কিনা। যদি থেকে থাকে, তিনি সম্পূর্ণ অযোগ্য হবেন, তিনিও বাংলাদেশের সংসদ সদস্য হতে পারবেন না। দ্বৈত নাগরিক, যারা দ্বৈত নাগরিক, বাংলাদেশে থাকেন আর এক পা দেশের বাইরে দিয়ে থাকেন, সম্পূর্ণভাবে তারা নিষিদ্ধ থাকবে বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ ঘটাবার জন্যই। 4 নাম্বার, যাদের আন্তর্জাতিকভাবে এলসি খোলা আছে, ব্যবসার সাথে জড়িত, যারা ডলার দিয়ে সারা পৃথিবীর বড় বড় দেশের সাথে ব্যবসার সাথে নিজে জড়িত এবং তার অর্থ ব্যবসায় জড়িত হচ্ছে, বিদেশে যাচ্ছে মালামাল আনবার জন্য, এই ধরনের কোনো লোক, এরাই হচ্ছে মানি লন্ডারিংয়ের ফাদার অফ নেশন, ফাদার অফ কী বলবো, ব্যাকবোন। এদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। এরা ব্যবসায়ী, শুধু ব্যবসার ভিতরেই থাকবে, রাজনীতির মাঠে পদচারণা এদের জন্য নয়। এদের দিয়ে বড় ধরনের অর্থ পাচার হওয়ার সুযোগ থেকে যায়। পাঠাবে ডলার বাংলাদেশ থেকে, নিয়ে আসবে ধুলা, বালি, পাথর বস্তা ভরে ভরে, চিটাগাঙ্গে বন্দরে নামাবে, আবার সমুদ্রে ঢেলে ফেলে দেবে। অর্থাৎ অর্থ পাচারের মক্ষম এই আরেকটি পথ। পঞ্চম, এদেশে সংসদ সদস্য হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তারা সরকারি জমি নিয়েছে, সরকারি ফ্ল্যাট নিয়েছে, সরকারি প্লট নিয়েছে, খাস জমি তাদের অবাধ দখলের দায়িত্বে আছে। যেমন হাজী সেলিম ছিল আওয়ামী লীগের, এখন মির্জা আব্বাস আছে, মওদুদ সাহেবের একটি বাড়ি কেড়ে নেওয়া হলো, সরকারি বাড়ি। এই ধরনের যারা পূর্বেই দখল করে বসে আছে, এদেরকে রাজনীতি থেকে বের করতে হবে, বাইরে ঠেলে দিতে হবে এবং সরকারের এই ধরনের যত ধরনের সুযোগ সুবিধা নিয়েছে তাদের কাছ থেকে সেটাকে উদ্ধার করতে হবে। যাদের ব্যাংক, বিমা আছে, ব্যাংক আছে, নিজস্ব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, মাল্টিপারপাস কোম্পানি খুলে এদেশে তাদের মালামাল ছাড়া আর কোনো কোম্পানি তাদের আইটেমের বাইরে ব্যবসা করবে, কিন্তু তাদের আইটেম অন্য কোম্পানি আর তৈরি করতে পারবে না। এই ধরনের চুক্তিবদ্ধ, যেমন আওয়ামী লীগের সময় মালিক ছিল, যার গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা দ্রব্যই তার কোম্পানির হইতে হইতো, গ্যাসের থেকে শুরু করে সমস্ত কিছু তার, সয়লাভ করে ফেলেছিল শুধু তার কোম্পানির মালামালে। এই ধরনের কোনো লোক রাজনীতিতে অনুপ্রবেশ ঘটাতে পারবে না, যাদের মাল্টিপারপাস গ্রুপ অফ কোম্পানি আছে। ষষ্ঠ, লক্ষ লক্ষ কোটি টাকা যারা ঋণ খিলাপি, তাদের আদতে বড় ধরনের একটা গোষ্ঠী, তারা আদতে তাদের কোনো পয়সা করে কিচ্ছুই নাই নিজের বলে। তাদের বাবাও ছিল ফকিরের পুত, তারাও ফকিন্নির পুত, অথচ রাজনীতির মাঠে এসে অত্যন্ত চাটুকারিতায় দক্ষতার সাথে দলীয় নেতার নেত্রীর সর্বাগ্রে উঠে গিয়ে তাদের সাথে সেলফি তুলে, তাদের সাথে কোনো মিটিংয়ে বসে নিজেকে হাইলাইটস করে বড় ধরনের পারফরমেন্স দেখিয়ে শত কোটি টাকা লোন করে তারা ঋণ খিলাপি এবং তারা বড় বড় প্রতিষ্ঠান করে তুলেছে দেশের টাকায়। এই টাকায় তারা বিলাসিতা পূর্ণ জাঁকজমকপূর্ণ জীবনযাপন করছে, প্রতি মাসে ফ্যামিলি নিয়ে বিদেশ এদেশ সেদেশ ট্যুর দিচ্ছে, নিজেদেরকে জাঁকজমকপূর্ণ বড় ধরনের হেভি দেশের প্রথম শ্রেণীর নাগরিকই শুধু নয়, সম্মানিত নাগরিক হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। অথচ সেই অর্থ এই দেশের সাধারণ মানুষের, জনগণের ঋণ খিলাপি হয়ে তারা ঋণ পরিশোধ করে না। এই ধরনের কোনো লোক রাজনীতি থেকে দূরে ঠেলে রাখতে হবে এবং তাদের যে সম্পদ এদেশে ঋণ খিলাপির নামে নিয়েছে, এই সম্পদকে উদ্ধার করতে হবে দ্রুত সময়ের মধ্যে। সপ্তম, আমি রাজনৈতিক অঙ্গনের আরও অনেক কথা আছে, কিন্তু প্রধান কিছু কথা বললাম। এরপরে হচ্ছে সরকারি চাকরিজীবীদের দিকে দৃষ্টি দিতে হবে, এদেশের নাগরিকদের। জয়েন্ট সেক্রেটারি বা সহকারী সেক্রেটারি, যুগ্ম সেক্রেটারি, যেখানে এইখান থেকেই শুরু হবে, এখান থেকেই পরবর্তী ধাপে যাইতে হলে
তার ব্যবসা বাণিজ্য থাকতে পারবে না যদি সে প্রমোশন নিতে চায়। তার কোনো সন্তান বিদেশে পড়ালেখা করতে যেতে চাবে না, হ্যাঁ পারবে, নাগরিক সে সব কিছুই করতে পারবে, কিন্তু তাকে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। বড় ধরনের ফাঁকিবাজ কোর্ট কাছারিতে যারা নিজেদেরকে ব্যারিস্টার বা বিভিন্ন ধরনের দেশের সম্মানিত নাগরিক হিসাবে পরিচিত দিয়ে তার পেশাকে ব্যবহার করে রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করে বড় বড় ক্লায়েন্ট খুনি করায়, কাউকে দিয়ে মার্ডার করায়, বড় ধরনের অর্থ তছরূপ করায়, রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের সম্পদ কেড়ে নিয়ে বড় ধরনের ক্লায়েন্ট তৈরি করে কোটি কোটি টাকা যারা এই আইনজীবীর পেশাকে ভিত্তি করে আয় করেছে, ঢাকা সহ তাদের সন্তানদের দেশের বাইরে পাঠিয়েছে, লেখাপড়া করাচ্ছে, অগাধ অর্থের মালিক হয়ে পড়েছে দুর্নীতিগ্রস্ত এই আইনজীবীদের। এদেরকে চিহ্নিত করতে হবে,